হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদেরকে বাংলাদেশের যেই আ ভাইরাল যে নিউজগুলো আছে, আলোচিত আপডেট যে নিউজগুলো আছে সেগুলো আপনাদেরকে আজকে আমি পড়ে শোনাবো। তো আজকে আমি বাংলাদেশ প্রতিদিন থেকে কিছু নিউজ আপনাদেরকে আমি শোনাচ্ছি। প্রথমে আসি হচ্ছে রাজনৈতিক যেই কলামগুলো আছে সেগুলো পড়ে আপনাদেরকে আমি শোনাচ্ছি। আচ্ছা, তিস্তার চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আসিফ মাহমুদ, সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, তিস্তার চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। তার মানে হচ্ছে তিস্তার যে চর আছে সেখানে হচ্ছে জনসংখ্যা যেরকম আছে সেই অনুপাতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নাই। ঠিক আছে, বিগত সরকার যারা ছিলেন তারা কিন্তু এই উদ্যোগটা নেন নাই, যার কারণে তিনি বলছেন যে সেখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান দরকার আছে। চর অঞ্চলগুলোতে আমরা স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে চর অঞ্চলগুলোতে মানুষের মানুষের যে কর্মের যে চাহিদাটা কম থাকে, মানুষের শিক্ষার যে মান একদমই নগণ্য, একদমই মানে কি বলবো, একদমই কম। ঠিক আছে, সেখানে স্কুল থাকে না, ভালো কোনো কলেজ থাকে না। হ্যাঁ, যার কারণে চর অঞ্চলগুলোতে যে মানুষগুলো বাস করে তারা কিন্তু মানে সুশিক্ষাটা পায় না। সুশিক্ষা বলতে সঠিক যেই অধ্যয়নের যে ব্যাপারটা, এটা তারা আসলে পায় না। বা বাংলাদেশের বিগত সরকার যারা ছিলেন তারা কিন্তু তাদেরকে এই ব্যবস্থাটা করে দেন নাই। ঠিক আছে, তো এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বা চর অঞ্চল যেগুলো আছে, আমরা জানি বাংলাদেশ আমাদের নদীমাতৃক এলাকা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে চর থাকে। প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু চর আছে, যেহেতু প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু নদী আছে বাংলাদেশে। তো সেই হিসেবে যদি আমি বলি যে প্রত্যেকটা চরে যদি এরকমভাবে উদ্যোগ নেওয়া হয় যে শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত মানের পড়াশোনার ব্যবস্থা, তখন কিন্তু চর থেকেও কিন্তু ভালো শিক্ষা বা চর থেকে কিন্তু শিক্ষার যে মান সেটা উন্নতি হবে। তখন চরের মানুষও কি অনেকটা উন্নত হবে। তো এখন যে অবস্থানে আছে তারা কিন্তু চাইলেই কিন্তু ভালো কোনো কলেজে গিয়ে পড়াশোনা করতে পারতেছে না, বা চাইলেই কিন্তু তারা ভালো শিক্ষা নিতে পারতেছে না। তো এই জিনিসটার ঘাটতি যেহেতু পুরো বাংলাদেশে আসে, তো সমন্বয়ক আসিফ মাহমুদ এই আওয়াজটা তুলেছেন যে তিস্তার চর বা বিভিন্ন চরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। তিনি বলছেন যে স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, তিস্তার চরে শিক্ষার হার কম, সেখানে স্কুল নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আজ রবিবার বিকেলে রংপুরের কাইনিয়া উপজেলায় তিস্তা রেল ব্রিজ প্রাঙ্গণে তিস্তা বিষয়ক করণীয় শীর্ষ গণশুনানিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আসিফ মাহমুদ বলেন, তিস্তা নদীর বেষ্টিত উত্তরের 5 জেলা কৃষি উৎপাদনের উদ্বুদ্ধ, কিন্তু অবকাঠামোগত স্বল্পতার কারণে তারা ফসলের ন্যায্য দাম পান না।
হিমাগার নেই। তারপর উৎপাদন ও পণ্য বিবেচনায় অঞ্চলে হিমাগার স্থাপন করা হবে। এ নিয়ে সম্ভাবনাটা যাচাই করা হচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষকরা যেন তাদের ফসলের সঠিক মূল্য পায়। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা যদি আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে বাংলাদেশের যারা কৃষক আছে তারা কিন্তু খেটে খাওয়া মানুষ। তারা যখন ফসল ফলায় তখন কিন্তু বুকে অনেক স্বপ্ন নিয়ে ফসল ফলায়, যে ফসলগুলো উঠবে, আমরা কিছু টাকা পাবো, সেই টাকা দিয়ে আমরা সুন্দর জীবনযাপন করব। ঠিক আছে, আহামরি চাহিদা কিন্তু তাদের নাই। তারা কিন্তু মানে চাইলেও পারে না যে ভালো লাইফস্টাইল গড়ে তুলতে। তো তারা মানে নির্দিষ্ট একটা সময়ে, বাংলাদেশ আমরা জানি বেশিরভাগ সময় পানি থাকে, বর্ষা থাকে, যেহেতু নদীমাতৃক এলাকা। তো কম সময়ের জন্য কিন্তু কৃষকরা তাদের জমি চাষ করার জন্য পায়। তো পাইলেও কি হয়, দেখা গেছে যে সবাই যখন একসাথে একটা ফসল উঠায়, ধরেন আমি যদি বলি আলুর কথা বা পেঁয়াজের কথা, সবাই একসাথে যখন উঠায় তখন কিন্তু জিনিসপত্রের মানে এই জিনিসগুলোর দাম আস্তে কমে যায়। ঠিক আছে, এই জিনিসগুলোর দাম কমে যাওয়ার কারণে উৎপাদন তখন বেশি থাকে, তখন এই জিনিসগুলোর দাম কমে যায়। তখন কৃষকরা হচ্ছে যায় যে জিনিসটা মনে করেন যে সব মিলিয়া যে জিনিসটা ধরেন 50 টাকা থাকার কথা ছিল, কৃষকরা বিক্রি করতেছে সেখানে 20 থেকে 25 টাকা। আর বেশিরভাগ টাকাই তাদের মানে হিসাবের বাইরে চলে যাচ্ছে। তো তারা কিন্তু খুব একটা আশা নিয়ে হচ্ছে উৎপাদন করে বা চাষ করে। তো এখানে দেখা যাচ্ছে তারা তাদের সারের যেই মূল্য, তারপর হচ্ছে বদলির যে মূল্য, সব কিছু খরচাদি মিলিয়ে দেখা যায় যে তারা যেই ফসলগুলো উৎপাদন করে বা এই ফসলগুলো চাষ হয়, সেই ফসল দিয়ে তারা কিন্তু ন্যায্য একটা মূল্য পায় না। দেখা যায় হাতে গোনা কারো খুব স্বল্প লাভ থাকে, আর কারো বা একদম সমান সমান থাকে, আবার কেউ বা লসের মধ্যেও থাকে। আর প্রাকৃতিক দুর্যোগ হইলে তো আর কোনো কথাই নেই, সেক্ষেত্রে তো বলা যায় যে মানে পুরাটাই লস। ঠিক আছে, তো আমরা যদি প্রত্যেকটা জেলা উপজেলায় বা প্রত্যেকটা ইউনিয়নে যদি আমরা হচ্ছে হিমাগার, তারপরে উৎপাদন ও পণ্য কি বিবেচনা অঞ্চলে হিমাগার যেটাকে বলে, বা যেখানে এই ফসলগুলো সংরক্ষিত করা যাবে, এরকম কিছু যদি স্থাপন করা হয়, তখন কিন্তু কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। তারা চাইলে তাদের ঘরে মজুদ রেখে পরবর্তীতে এই এই শস্য ইয়াগুলা পরবর্তীতে বিক্রি করতে পারবে। বিগত সরকার আমলে কিন্তু এগুলা কিছুই করা হয় নাই, শুধু আলুর জন্য আছে। আলুর জন্য থাকলেও আলুতেও অনেক সিন্ডিকেট আছে। আসল সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কৃষিতে যাই করি আর না করি, আমাদের দেশের যদি হচ্ছে আপনার প্রত্যেকটা সেক্টরে যদি সিন্ডিকেটের যেই ব্যাপারটা, এটা যদি আমরা মাথায় না রাখি বা এই জিনিসটা যদি আমরা উৎখাত না করতে পারি, তাহলে আমাদের আসলে এসব বলেও লাভ নাই, এসব কয়েও লাভ নাই। এই হলো অবস্থা। তো আমরা সামনে যাই, দেখি আরও কি লেখছেন। তিনি আরও বলেন, উত্তরের যেসব অঞ্চলে শিক্ষার হার কম সেখানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আধুনিক ও সমৃদ্ধি লাইব্রেরি করা হবে। এই যে এটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, ঢাকার মোড়ে মোড়ে কিন্তু লাইব্রেরি থাকে, ঠিক আছে, কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু লাইব্রেরি পাওয়া দুষ্কর। কাউকে যদি বলি লাইব্রেরি, সে চমকে ওঠে যে লাইব্রেরি। ঠিক আছে, তার মানে হচ্ছে উনি বলতে চাচ্ছেন যে যদি সব এলাকায় যদি যেসব এলাকায় শিক্ষার হার কম সেখানে লাইব্রেরি গড়ে তুললে মানুষও লাইব্রেরির দিকে মনোনিবেশ করবেন। যারা মোটামুটি পড়াশোনা করেছেন, বেকার আছেন বা পড়াশোনা করে অবসরে আছেন, তারা কিন্তু লাইব্রেরিতে সময় দিবে এবং তাদের যেই শিক্ষা, তাদের ভিতরে যে অর্জনকৃত শিক্ষা, সেটা তারা করবে, সেটা তারা রিভিশন দিবে। ঠিক আছে, এর থেকে অনেক কিছু শেখার আছে। সেই সঙ্গে যেসব এলাকায় বিগত সময়ে অঞ্চলভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে, অঞ্চলভিত্তিক বৈষম্য শিকার, সেখানে বৈষম্য অনুপাতে
যেন বিশেষ বরাদ্দ দেওয়া হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। ও আচ্ছা, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অঞ্চল ভেদে দেখা গেছে যে পাশাপাশি দুটা এলাকা, সেখানে কিছু মানুষ আছে শিক্ষিত, কিছু মানুষ আছে অশিক্ষিত। যারা শিক্ষিত তারাই কিন্তু মূলত দেশের এবং রাষ্ট্রের যেই সুবিধা সেটা পাচ্ছে। আর মূলত যারা অশিক্ষিত, যারা দিন আনে দিন খায়, যারা কৃষক, তারা কিন্তু মূলত এই ফায়দাটা পাচ্ছে না। তো অঞ্চলভেদে বৈষম্যের যে শিকারটা, এটা কিন্তু যুগের পর যুগ হয়ে আসতেছে। আমাদের অনেক পূর্ব থেকেই এটা হয়ে আসতেছে। বাংলাদেশে এটা আসলে কোনো সরকারই এই উদ্যোগ নেন নাই। তো এটা যদি করা হয় অঞ্চলভিত্তিক বৈষম্যের শিকার, হ্যাঁ, সেখানে বৈষম্য অনুপাতে যেন বিশেষ বরাদ্দ দেওয়া হয়। ঠিক আছে, সরকার থেকে যে বরাদ্দটা আসে সেটা যেন পায়। আমরা দেখছি যেখানে যেই এলাকাতে মোটামুটি ভালো রাস্তা আছে, যে এলাকাতে মোটামুটি চলাফেরার মতো সব কিছু আছে, সেই এলাকাতেই বরাদ্দ আসে। ঠিক আছে, আর অজপাড়া গায়ে অনেক রাস্তা আছে যেগুলো করা দরকার, যেখানে মানুষের যাতায়াত হয়, এই রাস্তাগুলো কাছেই পড়ে আছে। কারণ সেখানে ওই আপনার শিক্ষিত কোনো মানুষ নাই, সেখানে যে দাঁড়িয়ে তাদের যে বরাদ্দের ব্যাপারে যে কথা বলবে এরকম ধরনের কোনো মানুষ নাই। যার কারণে তারা কি হচ্ছে, এরকম বৈষম্যের শিকার হচ্ছে। তো যেসব এলাকায় ভালো সেসব এলাকায় মনে করেন যে বরাদ্দ আসতেছে, আর যেসব এলাকায় মনে করেন কোনো শিক্ষিত লোক নাই, দাঁড়িয়ে দু একজনে কথা বলবে এরকম লোক নাই, তারা কিন্তু এই বৈষম্যের শিকার হচ্ছে। তারা কিন্তু বিদ্যুৎ সুবিধা পাচ্ছে না, রাস্তাঘাটের সুবিধা পাচ্ছে না, এবং বাংলাদেশের যে বাংলাদেশের পণ্য বা বাংলাদেশের যে কোষাগারের, হ্যাঁ, এগুলার কোনো সুযোগ সুবিধা পান না। ত্রাণ, অন্ন, বস্ত্রর কোনো সুযোগ সুবিধা তারা পান না। এটা কিন্তু সুন্দর একটা উদ্যোগ। তো উত্তরবঙ্গে কৃষি উন্নয়নের কৃষিজ শিল্পের বিকাশে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেছে। আচ্ছা, এটা ভালো কাজ। ইতিমধ্যে উত্তরের চিনি কলগুলো চালু করা হচ্ছে। এই উপদেষ্টা বলেন, চিনি কলগুলো এত বছর ধরে কিন্তু চিনি কলগুলো বন্ধ ছিল, সেগুলা আবার পুনরায় চালু করার জন্য উদ্যোগ নিচ্ছে সরকার। সরকার কিন্তু আবার সেগুলো উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে, চিনি কলগুলো আবার চালু করার জন্য। এই চিনি কলগুলো যদি চালু হয়ে যায়, তখন বাংলাদেশে কিন্তু চিনির যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যাবে। সেটা একদম আমরা সুন্দরভাবে করতে পারবো। সেটা আর কোনো দেশ থেকে আমদানি করা লাগবে না। যেমন এখন আমরা ভারত নির্ভরশীল বা পাকিস্তান নির্ভরশীল, বা অন্য দেশ থেকে আমরা আমদানি করে আনি চিনি, তখন আর সেটা লাগবে না যদি চিনি কলগুলো চালু হয়ে যায়। এই উপদেষ্টা আরও বলেন, 2011 সাল থেকে তিস্তা মহাপরিকল্পনার একটি খসড়া ঘুরে বেড়াচ্ছে। তিস্তা মহাপরিকল্পনার একটি খসড়া ঘুরে বেড়াচ্ছে। শেখ হাসিনা বলেছিল, ভারতে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। হ্যাঁ, আমি সরকার ভারতে গিয়ে তাদের প্রধানমন্ত্রীর সাথে শুধু ছবি তুলেছে, তিস্তা নিয়ে কোনো কথা বলার সাহস পায়নি তারা। এটা একদম বাস্তব কথা। তারা তিস্তা নিয়ে কোনো কথা তোলেন নাই। হ্যাঁ, তিস্তার পানি ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে কথা বলেছে। প্রয়োজনে পানি আইনের ভিত্তিতে কূটনৈতিক চাপ প্রয়োগ করে তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে। খুবই চমৎকার একটি কথা। এই জিনিসটা কিন্তু শুধু আমার আর আপনার চাওয়া না, এই জিনিসটা হচ্ছে পুরো বাংলাদেশের সব মানুষের মনের কথা। তিস্তা চুক্তি নিয়ে যাতে একটা সঠিক সমাধান হয়। ঠিক আছে, দেখা গেছে যে আমাদের যখন চাষবাসের সময় হয় তখন তারা পানি বন্ধ করে রাখে, আমাদের যখন চাষবাসের সময় হয় না তখন তারা পানি ছাড়া দিয়ে আমাদেরকে একদম পানিতে ভাসিয়ে দেয়। ঠিক আছে, এটা যদি এই চুক্তিটা যদি এমনভাবে করা যায় যে তারা যদি এরকম সঠিকভাবে করা যায়, তখন কিন্তু তারা আমাদেরকে আর এরকম করতে পারবে না, সমস্যা করতে পারবে না আশা করি। এখানে উনি আরও বলছেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে গণশুনানিতে আরও
বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আফতাব হোসেন, স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AKM তারিকুল আলম, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি প্রমুখ। গণশুনানিতে তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায়, বেশি ভাঙ্গন প্রবণ 21 কিলোমিটার এলাকা বাঁধ নির্মাণ, ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, তিস্তার চরে স্কুল ও ক্লিনিক স্থাপন, বেকারত্ব ও দূরীকরণের প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, নদী ভাঙ্গনে চলে যাওয়া জমিন মালিকানা অটুট রাখা, পরিবেশ ঠিক রেখে কৃষিভিত্তিক কলকারখানা তৈরি এবং চলতি বছরে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করার দাবি জানানো হয়। গণশুনানি রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলায় তিস্তার পাড়ের কয়েক হাজার নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষের অংশ নেন। খুবই চমৎকার আলোচনা। আশা করি সরকার এদিকে দৃষ্টি দিবেন, অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তারাই দিবেন। এখানে আমি আরেকটা নিউজ আপনাদেরকে পড়ে শোনাবো, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে শহীদ পরিবারের দেখা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রধান উপদেষ্টার সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের সদস্যরা। আজ পরিবার রাষ্ট্রীয় অতিথি ভ্রমণ যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও জাতীয় নাগরিক কমিটির মুখ সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন। আচ্ছা, সাক্ষাতে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ অভ্যুত্থানের অধিক দপ্তর গঠন, আহত শহীদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননার স্বীকৃতি, আর্থিক সহযোগিতা, পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আজ শহীদ পরিবারের প্রত্যাখ্যার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। গত বৃহস্পতিবার গণহত্যার বিচার এবং সরকারি স্বীকৃতি চেয়ে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছিলেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। পরে সার্জিস আলম সেখানে উপস্থিত হয়ে জানিয়েছেন, রবিবার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। এগুলো কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। তারা কিন্তু এখন অভিভাবক খাড়া। তো এখন যদি এই বিষয়ে আসলে তাদের সঠিক সমাধান না দেয়, তারা কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক আছে, এই বিষয়টা আসলে মাথায় রাখা উচিত। আচ্ছা, অপারেশন ডেভিল হান্ট, গ্রেপ্তার 1308 জন। 1308 জন হচ্ছে গ্রেপ্তার হয়েছে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে। দেশ জুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার পুলিশ হেডকোয়ার্টারের এআইজি মিডিয়ার সেল থেকে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জনের মধ্যে গাজীপুর মেট্রোতে সহ গাজীপুর এতজন। আচ্ছা, উল্লেখ্য, সারা দেশে শনিবার থেকে বিশেষ অভিযান পরিচালনা শুরু হয় যৌথ বাহিনী এবং অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়। মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেছেন? পতিত সরকার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।
পতিত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে, কমেছে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি আয়, রেমিটেন্স প্রভাব, বৈদেশিক লেনদেনের ভারসাম্য, কর্মসংস্থান ও মাথাপিছু আয় বেড়েছে। আজ রবিবার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দেশের অর্থনীতি বিষয়ে নীতি নির্ধারণী পর্যায়ের এক বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিউল আলম এই কথা বলেন। শফিউল আলম বলেন, চলতি 24 এবং 25 অর্থবছরের আগস্ট, ডিসেম্বর এবং প্রেস সচিব বলেন, বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধের ভর্তুকির পরিমাণ 40,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 60,000 কোটি টাকা করা হয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ভর্তুকি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এর ফলে চলতি বছর প্রায় 11,444 কোটি টাকা অর্থাৎ প্রায় 10% ব্যয় কমানো সম্ভব হবে। গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কূপ খনন করে দৈনিক মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 2000 সালের মধ্যে তা বাড়িয়ে 1,500 বিলিয়ন ঘনফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। প্রেস সচিব আরও বলেন, বর্তমানে টাকা ছাপানো বন্ধ আছে, কম গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধ আছে, নিম্ন পণ্যের উপর শুল্ক ছাড় অব্যাহত রয়েছে। দেশের 1 কোটি পরিবার ন্যায্য মূল্যে নিত্য পণ্য পাচ্ছে। 3 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। যে পরিমাণ মজুদ আছে তার আমদানি হচ্ছে, তাতে আরও কমে আসবে। তিনি বলেন, দেশে কোরিয়ান ইপিজেড নিয়ে দীর্ঘদিন থেকে একটা বড় সমস্যা তৈরি হয়েছে। জমি জটিলতার কারণে তারা বিনিয়োগ করতে পারছিল না। পতিত স্বৈরাচাররা এই সমস্যা তৈরি করেছিল। এখন এই ভূমির সমস্যা সমাধানে সরকার ব্যবস্থা নিয়েছে। কোরিয়ান ইপিজেডকে তাদের ভূমি বুঝিয়ে দেওয়া হয়েছে, এখন সেখানে বিনিয়োগ কোনো সমস্যা নেই। তিনি বলেন, ইপিজেডে কোরিয়ান বিভিন্ন বড় কোম্পানি রয়েছে। আশা করি সমস্যা সমাধানের ফলে সেখানে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। শফিউল আলম জানান, গত বছরের 30 জুন পর্যন্ত অর্থাৎ বিদায়ী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 4.22%, সংশোধিত লক্ষ্যমাত্রা যা ছিল। আলোচ্য সময় দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2,738 মার্কিন, সংশোধিত লক্ষ্যমাত্রা যা ছিল $2,000 মার্কিন। প্রধান উপদেষ্টা বরাত দিয়ে প্রেস সচিব বলেন, বৈঠকে অধ্যাপক ইউনূস কেন্দ্রীয় ব্যাংক স্বায়ত্তশাসন নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে গত 6 মাসে দেশের অর্থনৈতিক অর্জন এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন অর্থ সচিব ডাক্তার খায়রুজ্জামান। সূত্র। 5 দিনের রিমান্ডে ডিআইজি মোল্লা নজরুল। রাজধানীতে গুলশান কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েরদের হত্যাচেষ্টার মামলায় রাজশাহী হয়েছে। আসলে আমাদের দেশের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি সমাধান করতে চান, এই সমস্যাগুলো যদি সমাধান হয়ে যায়, তখন কিন্তু আমাদের অর্থনৈতিক জিনিসটা আবার চাঙ্গা হবে।
ঠিক আছে? যদি অর্থনৈতিকভাবে যদি দাঁড়াতে না পারে, তখন কিন্তু আমাদের অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে। তখন আর মানে দেশ ঘুরে দাঁড়াতে পারবে না। এই বিষয়গুলো বিবেচনা করা লাগবে, এবং এই বিষয়গুলো যদি মাথায় না থাকে, এই বিষয়গুলো যদি কোনোভাবে যদি এই বিষয়গুলো তারা উপলব্ধি না করে, যারা প্রধান উপদেষ্টা আছে, তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর এখনই সময়, আসলে সংস্কারের সময়টা এখনই। যদি তারা যদি সংস্কার করতে ব্যর্থ হয়, তখন কিন্তু দেশ আর ঘুরে দাঁড়াতে পারবে না। তখন আর দেশ কি হবে না, সংস্কার করা যাবে না। কারণ ইতিমধ্যে স্বৈরাচারের যে দোসররা আছে, তারা কিন্তু বিভিন্নভাবে চাচ্ছে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করতে বা একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে। তারা কিন্তু সাকসেস। এই জন্য আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি, আমাদেরকে সচেতন থাকতে হবে, এবং আমাদেরকে দেশ এবং জনগণের জন্য কাজ করে যেতে হবে। যে অবস্থানে আছি, সেই অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলে বাংলাদেশের আমরা সংস্কার আশা করতে পারবো, এবং বাংলাদেশে একটা ভালো অবস্থান তৈরি হবে। তো এখন যদি আপনি যদি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, যদি আমরা যদি আমাদের দাবি দাবা নিয়ে যদি মাঠে নামি, তখন কিন্তু বাংলাদেশের যেই এখন যে সংস্কারের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আর আসবে না। সব কিছু এলোমেলো হয়ে যাবে। এই জন্য ডাক্তার ইউনূস তো বলছেন যে আমাকে কাজ করার সুযোগ দিতে হবে। যেহেতু আমাকে ডেকেছেন, আমাকে কাজ করার সুযোগ দিতে হবে। এখন আমরা যদি আমাদের মন মতো করে সব কিছু করতে চাই, বা আমরা যদি মনে করি যে না, আমরা যেটা বলছি এটাই ঠিক, বা আমাদের দাবিটা আমাদেরকে মানতে হবে, এত অল্প সময়ে আসলে এত কিছু করা সম্ভব হয় না। ঠিক আছে? সব কিছুরই একটা নির্দিষ্ট একটা জিনিস আছে, এটা হচ্ছে যে সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে, বা সব কিছুরই একটা নিয়ম আছে। আপনি বললে তো হবে না যে একটা জিনিস কি, আমরা বাঙালিরা চাই একটু তাড়াহুড়া। ঠিক আছে? তাড়াহুড়া করলে তো হবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে কাজ করতে হবে। ধৈর্য ধরতে হবে, কাজ করতে হবে, এবং বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি যদি এই ব্যাপারে সোচ্চার না হই, আপনি যদি এই ব্যাপারে সচেতন না হই, তাহলে কিন্তু বাংলাদেশ সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। আন্দোলনের ডাক যখন এসেছে, তখন আন্দোলন করতে হবে। আন্দোলনের ডাক যখন এসেছে, আন্দোলন করতে হবে, এবং আপনি আন্দোলন করে ভালো একটা পর্যায়ে দেশকে নিয়ে যেতে পারি, এই অবস্থা করতে হবে। দেশকে গড়তে হবে, দেশকে গড়তে হবে, দেশকে গড়তে হবে, দেশকে গড়তে হবে। দেশকে গড়তে হবে, দেশকে গড়তে হবে। তোমরা যদি
দেশ নিয়ে যারা চিন্তা করে তাদের চিন্তাই থেকে যায়। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভাবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা সবসময় নিবেদিত প্রাণ, তারা কিন্তু আসলে দেশের মূলত কোনো কিছু করতে পারে না। এর কারণ হচ্ছে আমাদের দেশে খুবই সমস্যা চলতেছে। মানুষ নাই, মানুষ আস্তে ধীরে অমানুষ হয়ে যাচ্ছে। কি খবর শোনাবো বলেন? বাংলাদেশের অবস্থা ভালো না। বাংলাদেশের অবস্থা যারা আমার চ্যানেলটি করে রাখছেন তারা দয়া করে, যারা আমার চ্যানেলটিকে আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। 24 নিউজ টুডে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আশা করি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে কত চ্যানেল যে আছে আল্লাহ। তবে আপনারা আমার চ্যানেলেই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আমার চ্যানেলে আমি নিয়মিত ভিডিও দিব। আপনারা যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তখন নোটিফিকেশন যাবে,
চাচ্ছি কোটা আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদের দেশে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, ঠিক আছে। এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ যারা ছাত্র জনতা আছেন। এই আন্দোলনে কিন্তু আমিও সামিল হয়েছিলাম। আমিও হচ্ছে আমি আপনাদেরকে আমার চ্যানেলটা সার্চ করে দেখাইতেছি। যদি ছাত্ররা কিন্তু প্রথম শুরু করছিল খুব কম পরিসরে। আসলে তাদের মেধার মূল্যায়ন যখন দিচ্ছিল না, তখন তারা ভাবছে যে আমরা এত কষ্ট করে বাপ আমাদেরকে পড়াশোনা করায়, কিন্তু বাংলাদেশে তো আমাদেরকে মেধার মূল্যায়ন করতেছে না। তখন তারা হচ্ছে এই আওয়াজটা তুলেছে, ঠিক আছে। অসংখ্য চ্যানেল আছে। মাত্র 37 মিনিট। ও ঘন্টার আগে আমি উঠতেছি না। এত নিচে আল্লাহ, কই প্রমাণ? নিউজ টুডে, এই তো পরবর্তীতে যাতে
মিনিটে তো 1 ঘন্টা তো হবেই, 4000 ঘন্টা, 40 মিনিট। পাঁচ দিনের রিমান্ডে রাজধানীতে গুলশান কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদকে হত্যা চেষ্টার মামলায় রাজশাহী সায়দার বাংলাদেশের পুলিশ একাডেমিতে সংযুক্ত পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহের আদালতে। এদিন মোল্লা নজরুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর বিকেলে 5:20 তাকে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে কাঠগড়ায় তোলা হয়। এ সময় তার 7 দিনের রিমান্ড আবেদন করেন। সব বন্ধ ছিল। আচ্ছা, ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকী বলেন, আসামি মোল্লা নজরুল ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী। তিনি যখন জিএমপির কমিশনার তখন তিনি বিরোধী দল দমনে কাজ করতেন। হাসিনার অন্যতম সহযোগী। তিনি যখন জিএমপির কমিশনার তখন তিনি বিরোধী দল দমনে কাজ করতেন। ছাত্র জনতার আন্দোলন দমাতে তিনি কাজ করেছেন। এই হত্যা চেষ্টার সঙ্গে তার যোগসাজশ রয়েছে। সাধারণ পুলিশকে কীভাবে ব্যবহার করা হয়েছে তা জানতে তার 7 দিনের রিমান্ড প্রয়োজন। এদিকে রিমান্ড বাতিল কারাগারে ডিভিশন ও চিকিৎসার চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ড আদেশ দেন আদালত। একই সঙ্গে অপর 2টি আবেদন নথিভুক্ত করেন। এর আগে শনিবার রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি থেকে মোল্লা নজরুলকে আটক করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গত 22 জুলাই বৈষম্য ছাত্র আন্দোলনে অংশ নেন গুলশান থানাধীন এলাকার কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদ। এই সময় তিনি গুলিবিদ্ধ হন। এই ঘটনার গত 5 অক্টোবর তার বাবা মোহাম্মদ হুমায়ুন কবির বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এতে মোল্লা
নজরুল সহ জনকে ৩৫ জনকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত পরিচয়ের আরও ১১৫-২০০ জনকে আসামি করা হয়েছে। এটা কোনো কাম হলো? চল্লিশটা ভিডিও হিসাব করে। অপারেশন ডিভিল হান্ট। আবার নেট
খবর নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমি নিয়মিত আপনাদেরকে আপডেট জানাবো। হ্যাঁ, কি বলবো বুঝতেছি না। দশ 10 দিন যদি হয়, আমি আপনাদেরকে কলা খেয়ে দেখাবো।
টু আইডিয়া।